অন্তর্বর্তী সরকারের সংস্কার উদ্যোগ বাস্তবায়নে $3.5 বিলিয়ন ঋণ সহায়তা দেবে বিশ্বব্যাংক। নিউ ইয়র্কের স্থানীয় সময় বুধবার জাতিসংঘের সাধারণ অধিবেশনের ফাঁকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বিশ্বব্যাংক প্রেসিডেন্ট অজয় বাঙ্কার সাক্ষাতে এই ঘোষণা দেওয়া হয়। এর আগে বাংলাদেশকে $1.5 বিলিয়ন ঋণ সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল বিশ্বব্যাংক। বুধবারের বৈঠকে সেটি আরও $2 বিলিয়ন বাড়িয়ে মোট $3.5 বিলিয়ন সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দিলেন বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অজয় বাঙ্কা। ডিজিটালাইজেশন, তারল্য সংকট উত্তরণ, জ্বালানি ও বিদ্যুৎ এবং পরিবহন খাতের সংস্কারে সহায়তা দিতে বিশ্বব্যাংক এই ঋণ দেবে। এ সময় ডক্টর ইউনূস বিশ্বব্যাংকের ঋণ কর্মসূচিতে উদ্ভাবন আনারও আহ্বান জানান। তিনি বলেন, দেশ পুনর্গঠনের এটি একটি বড় সুযোগ। বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট দক্ষিণ এশিয়ায় জ্বালানি খাতের সহযোগিতা এবং নেপাল ও ভুটানের জলবিদ্যুৎ কিভাবে ভারত ও বাংলাদেশ সহ প্রতিবেশী দেশগুলোর সঙ্গে ভাগ করা যেতে পারে তা নিয়েও আলোচনা করেন। বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক আরও গভীর করতে আগ্রহী চীন। এছাড়া বাংলাদেশে সোলার প্যানেল নির্মাণেও বিনিয়োগ করতে চায় দেশটি। নিউ ইয়র্কে স্থানীয় সময় বুধবার বিকালে জাতিসংঘের অধিবেশনের সাইড লাইনে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাতে একথা জানান চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। এ সময় কোটি কোটি মানুষকে দারিদ্র্য থেকে বের করে আনতে চীনের বিস্ময়কর প্রচেষ্টার প্রশংসা করে ডক্টর ইউনূস বলেন, চীনা সৌর কোম্পানিগুলো বাংলাদেশে বড় আকারে বিনিয়োগ করতে পারে, যা অনেক ধনী দেশের বাজারে প্রবেশাধিকারের সুযোগ করে দেবে। এ সময় অন্যান্য চীনা নির্মাতাদের বাংলাদেশে তাদের কারখানা স্থানান্তরের আহ্বান জানান ডক্টর ইউনূস। নেপালের সঙ্গে বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা বাড়ানোর আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। জাতিসংঘ সদর দপ্তরে জাতিসংঘের সাধারণ পরিষদের সাইড লাইনে নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির সঙ্গে বৈঠকে এই আহ্বান জানান তিনি। বৈঠকে দুই দক্ষিণ এশীয় দেশের মধ্যে জ্বালানি সহযোগিতা, বাণিজ্য ও জনগণের মধ্যে যোগাযোগ নিয়ে আলোচনা হয়। ডক্টর ইউনূস দুই দেশের মধ্যে জ্বালানি বাণিজ্য বাড়ানোর প্রয়োজনীয়তার উপর জোর দেন। নেপালের নবায়নযোগ্য জ্বালানি নিয়েও আলোচনা হয়। বাংলাদেশ আগামী মাসে নেপালের সাথে 40 মেগাওয়াট বিদ্যুৎ ক্রয় চুক্তির স্বাক্ষর করবে বলে আশা করা হচ্ছে। বৈঠকে উপস্থিত নেপালি প্রতিনিধিরা বলেন, কয়েক বছরের মধ্যে নেপাল আরও বেশি বিদ্যুৎ রপ্তানি করতে সক্ষম হবে। সংস্কার নিয়ে ঐকমত্য ও ভোটার তালিকা তৈরির পরেই নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করবেন অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর ইউনূস। এছাড়া মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে তার আলোচনা হয়নি ভারতে থাকা শেখ হাসিনা প্রসঙ্গে। একান্ত সাক্ষাৎকারে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনকে এসব কথা জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। জাতিসংঘ অধিবেশনে স্থানীয় সময় শুক্রবার ভাষণ দেবেন অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর ইউনূস। এর আগে নিউ ইয়র্কে ব্যস্ত সময় পার করছেন তিনি। বিশ্ব নেতাদের সঙ্গে বৈঠকের পাশাপাশি অংশ নিচ্ছেন নানা অনুষ্ঠানে। এতে উঠে আসছে বাংলাদেশের নানা প্রসঙ্গ। জাতিসংঘ ভাষণে দেশের গণ অভ্যুত্থানের বীরত্বগাথা তুলে ধরার পাশাপাশি নানা বৈশ্বিক ইস্যুতে কথা বলবেন ডক্টর ইউনূস। এতে থাকছে জলবায়ু পরিবর্তন, কার্বন নিঃসরণ কমানোর মতো বিষয়। পুরো পৃথিবীতে যে সমস্ত ক্রাইসিস আছে, হ্যাঁ, আপনি ক্লাইমেট ক্রাইসিস বলেন বা এই যে স্যার যেটা নিয়ে প্রায় বলেন যে 3-0 কনসেপ্ট, যে আপনি নেট ইমিশন জিরো হওয়া বা আপনি ওয়েলথ কনসেন্ট্রেশন জিরো থাকা বা আনএমপ্লয়মেন্ট জিরো থাকে, এগুলো নিয়ে ওনার যেগুলো ভীষণ সেগুলো নিয়ে তো কথা বলবেন। অ্যাট দ্য সেম টাইম গ্লোবাল জিওপলিটিক্যাল যেগুলো ক্রাইসিস সেগুলো নিয়ে কথা বলবেন। নির্বাচন প্রশ্নে রাষ্ট্র সংস্কারের বিষয়ে ঐকমত্যে পৌঁছানো ও নতুন ভোটার তালিকা তৈরির পর ভোটের তারিখ ঘোষণার কথা বলেছেন ডক্টর ইউনূস। IMF এর ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভার সঙ্গে বৈঠকে আসে এই প্রসঙ্গ। ইলেকশন কমিশন রিফর্ম করার পরে যে নতুন করে রিকনস্টিটিউট করার পরে আপনার নতুন ভোটার লিস্ট করতে হবে, ঠিক সেই সময় এই যে কনসালটেশনটা যখন হবে এবং সবাই মিলে বাংলাদেশ অ্যাজ এ কান্ট্রি, বাংলাদেশের সোসাইটি যখন ঠিক করবে যে আমরা এই রিফর্মগুলো করব ইলেকশন আগে, তখন আমরা আসলে স্যার ডেটটা দিতে পারবেন বা ইন্টারিম গভর্নমেন্ট ডেট দিতে পারবেন যে হ্যাঁ আমরা এই সময়টা ইলেকশনটা হবে। এদিকে সরকার পতনের পর থেকে শেখ হাসিনার ভারতে অবস্থান নিয়ে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে অন্তর্বর্তী সরকার প্রধানের কোনো আলোচনা হয়নি বলেও জানান শফিকুল আলম।
জোবায়ের হুসাইন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বাংলাদেশকে নতুন আশা দেখাচ্ছে বাইডেন ইউনুস বৈঠক। কূটনৈতিক বিশ্লেষকরা বলছেন, বিনিয়োগ, টেকসই গণতন্ত্র ও সংস্কারে যুক্তরাষ্ট্রের সহায়তা পাওয়া যেতে পারে। ঢাকা ওয়াশিংটন নিবিড় সম্পর্ক অন্য দেশের বেলায় প্রভাব ফেলবে না বলে মনে করেন বিশেষজ্ঞরা। মঙ্গলবার নিউ ইয়র্কে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। অন্তর্বর্তী সরকারকে পূর্ণ সমর্থন জানান জো বাইডেন। বৈঠকটিকে ঐতিহাসিক ও অর্থবহ বলছেন বিশ্লেষকরা। তাদের মতে যুক্তরাষ্ট্র পাশে থাকলে সহজ হবে রাষ্ট্রের সংস্কার, টেকসই গণতন্ত্র নিশ্চিত করতেও সহায়তা মিলতে পারে। প্রেসিডেন্ট জো বাইডেন প্রচণ্ড ব্যস্ত থাকেন এবং স্বাভাবিকভাবে এই ধরনের সাইডলাইনে দ্বিপাক্ষিক বৈঠক হয় না। তো সেই জায়গায় একটা ব্রেক থ্রু এবং একটা পজিটিভ একটা বাংলাদেশ গড়তে চাচ্ছি নতুনভাবে, যে বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়াটা টেকসই হবে, আমাদের প্রাতিষ্ঠানিক কাঠামোগুলো শক্তিশালী হবে, বাংলাদেশের বিনিয়োগের জায়গা তৈরি হবে। ওদের সমর্থন যদি আমরা পাই তাহলে সেটা আমাদের জন্য খুবই একটা ইতিবাচক পাওয়া হিসেবে আমি দেখতে চাই। বিশেষজ্ঞদের আশা, পাচার হওয়া টাকা ফেরত আনতেও সাহায্য করতে পারে যুক্তরাষ্ট্র। টাকা ফেরত আনতে চাচ্ছেন, পাচারকৃত টাকা, এটা করতে গেলে মার্কিন যুক্তরাষ্ট্র বলেন, IMF বলেন, ওয়ার্ল্ড ব্যাংক বলেন, এদের সহযোগিতার দরকার হবে। সেখানেও আপনার তাদের সমর্থন লাগবে, এবং এটা শুধু সমর্থন কিন্তু মৌখিক সমর্থন, এখানে টেকনিক্যাল সাপোর্ট লাগবে, ওখানে আপনার ফাইন্যান্সিয়াল সাপোর্ট লাগবে। তো এই বিষয়গুলোতে আমি মনে করি যে আপনি পাবেন। যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক গভীর হওয়ায় অন্যদের নাখুশ হওয়ারও কোনো কারণ দেখছেন না বিশ্লেষকরা। অর্থনৈতিক সম্পর্ক বাড়ানো যায় বা অর্থনৈতিক কাঠামো যদি করা হয় তাহলে খুব একটা ঝুঁকিতে পড়ার কোনো কারণ হওয়ার কথা না। তবে যুক্তরাষ্ট্র বাংলাদেশ সম্পর্ক বিশ্লেষণ করতে আরও সময়ের প্রয়োজন বলে মনে করেন বিশেষজ্ঞরা। 5-6 মাস গেলে তখন হয়তো বোঝা যাবে, এবং তখন হয়তো এই আলোচনাটা আমি মনে করি মোর রিলেভেন্ট হবে। মাহমুদুল হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। প্রধান উপদেষ্টার যুক্তরাষ্ট্র সফরে বাংলাদেশের অর্থনৈতিক প্রাপ্তি ও ভবিষ্যতের সম্ভাবনা পর্যালোচনায় রাজধানীর ধানমন্ডি থেকে এই মুহূর্তে আমাদের সঙ্গে আলোচনায় যোগ দিয়েছেন অর্থনীতির গবেষণা বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সিপিডির সিনিয়র রিসার্চ ফেলো তৌফিকুল ইসলাম খান। জনাব তৌফিকুল ইসলাম খান, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে। আপনার কাছে শুরুতেই একটু জানতে চাই যে প্রধান উপদেষ্টা নিউ ইয়র্ক সফরে বাংলাদেশের কেমন অর্থনৈতিক প্রাপ্তি হবে বলে আপনি মনে করেন? আমার মনে হয় যে এটা তো মূল ওনার যে সফরের জায়গাটা ছিল, এটা হলো জাতিসংঘের যে সাধারণ অধিবেশন আছে সেটাই সকল যে সরকার প্রধান আছেন এটার সদস্য রাষ্ট্রের তারা এটাই যান এবং সেখানে উনি গিয়েছেন। সেইটা একটা স্বাভাবিক আমাদের যেই বৈশ্বিক পর্যায়ে যে উন্নয়ন সহযোগিতা সেটার একটা অংশ হিসেবে উনি গিয়েছেন। সার্বিকভাবে এই ধরনের জায়গায় যেটা আর একটা বড় জায়গা থাকে সেটা হলো যে দ্বিপাক্ষিক ভাবে কোনো বৈঠক এটা হয়। সেই দ্বিপাক্ষিক বৈঠকও তিনি অনেকগুলো করেছেন, এটা আমরা সবই আমরা খবরে দেখেছি এবং ওনার যে বিভিন্ন শিডিউলের ভিতরে এটা ছিল। সাধারণভাবে যদি আমাকে বলেন তো সরাসরি তো উনি আসলে অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে গিয়েছেন তা না, কিন্তু এক্ষেত্রে যেটা আছে যে সেটা হলো যে আমাদের যে বিভিন্ন পক্ষীয় যেই আমাদের আন্তর্জাতিক সহযোগিতা এবং আন্তর্জাতিক যেই আমাদের সম্পর্কগুলো আছে তা সেই ক্ষেত্রেও কিছুটা হয়তো কথাবার্তা হয়েছে এখানে। ফলে আপনি যদি সরাসরি বলেন তাহলে সরাসরি এখান থেকে কোনো চুক্তি এসেছে তা না, আমি মনে করি না যে সেরকম কিছু আসছে বা সরাসরি নতুন করে কোনো সহযোগিতার কথা আলোচনা হয়েছে তা না। উনি কিন্তু বিশ্ব ব্যাংক এবং IMF কিন্তু এরই মধ্যে আর্থিক সহায়তার কথা বলেছে, সেটি আসলে বাংলাদেশের ভবিষ্যতের সম্ভাবনা পর্যালোচনায় কতটুকু ফলপ্রসূ হবে বা বাংলাদেশের ভবিষ্যতের জন্য কতটা উপকারী হবে বলে আপনি মনে করেন? হ্যাঁ, এটাই বলছিলাম যে ওখানে ধরেন বিশ্ব ব্যাংক বা IMF এর মতো যেগুলো বৈশ্বিক সংস্থা আছে তাদের একেবারে প্রধানদের সাথে উনি দেখা করেছেন, কথা বলেছেন, এটা ওনারা গিয়েছেন প্রফেসর ইউনূসের সাথে দেখা করতে। তো যেই সহযোগিতার কথা বলা হয়েছে এগুলো আগেই আলোচনার ভিতরে ছিল। এটা যে নতুন করে ওখানে ওনার সাথে দেখা করতে এসছেন ওনারা এই জন্য
এটাই হয়েছে তা নয়, এই আলোচনার ভিতরে ছিল, কিন্তু সেই ব্যাপারে হয়তো সর্বোচ্চ পর্যায় থেকে টেকনিক্যাল টিম হয়তো এখানে সে কথা আগেই বলেছিলেন। বাংলাদেশের থেকে সদস্য রাষ্ট্র বিশ্ব ব্যাংক এবং IMF টোরি সেখানে আলোচনা হয়েছে, কিন্তু এইটার তো নিঃসন্দেহে কিছুটা হয়তো এটা জোর এসেছে। তো একটা আলোচনা চলছিল, সেখানে আরো হয়তো ওনারা সর্বোচ্চ পর্যায়ে যেহেতু কথা বলেছেন, এটা হয়তো আরেকটু বেগবান করা এবং এটার সম্পর্কিত ত্বরান্বিত করা সেই বিষয় হয়তো এগিয়েছে। আর দ্বিপাক্ষিক ভাবেও তিনি বিভিন্ন বিষয় তুলেছেন। আর একটা যেটা আছে সেটা হলো, আমার মনে হয় এটা খুবই গুরুত্বপূর্ণ, সেটা হলো যে রোহিঙ্গা বিষয়টা তো অনেকদিন ধরে বাংলাদেশের জন্য একটা চাপের, এবং সেখানে একটা আন্তর্জাতিক সহায়তা খুবই গুরুত্বপূর্ণ হয়, না হলে বাংলাদেশের জন্য একটা আর্থিক চাপের একটা বড় কারণ হয়েছে, যেটা ভূ রাজনৈতিক এবং অন্যান্য বিষয়ের পাশাপাশি তো আছেই। তো সেখানে উনি যদি ঢাকা ওয়াশিংটন সম্পর্ক নিয়ে যদি একটু বলতেন। ঢাকা ওয়াশিংটন সম্পর্কের ক্ষেত্রে নিঃসন্দেহে ওনার তো এটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ একেবারে আমরা যেটাকে বলি শীর্ষ পর্যায়ের যে দুজন নেতা, আমাদের এখান থেকে প্রধান উপদেষ্টা, ওনাদের প্রেসিডেন্ট, এটা তো আলোচনা হয়েছে। সুতরাং এটা সবসময় একটা পলিটিক্যাল সিগন্যাল হিসেবে ভালো হয়, একটা ইন্ডিকেশন পাওয়া যায়, এবং ফলে যেটা হয় যে দুই দেশের ভিতরে যারা অন্য পক্ষীয়রা আছেন তারা বিভিন্ন বিষয়ে তখন একটা সর্বোচ্চ পর্যায়ে থেকে যখন একটা ব্লেসিং থাকে, এটা এগিয়ে নেওয়াটা সহজ হয়। বাংলাদেশের সাথে যুক্তরাষ্ট্রের অনেকগুলো দিক আছে, একটা দিক তো বাণিজ্যের দিক, এবং আমরা দীর্ঘদিন ধরে এটাকে আলাপ করছি, শুল্কমুক্ত বাজারের বিষয় রয়েছে এখানে, আমাদের মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন সহযোগিতার বিষয় রয়েছে, আর্থিকভাবেও তারা বিভিন্ন ঋণ এবং যে গ্র্যান্ট আছেন এটা দেন, সেই ব্যাপারে আলোচনা এসছে। এবং সার্বিকভাবে আমি মনে করি যে এটা যেহেতু মার্কিন যুক্তরাষ্ট্র খুবই গুরুত্বপূর্ণ বৈশ্বিক নেতা, তাদের সাথে সম্পর্ক এটা গুরুত্বপূর্ণ হবে। ফলে সেই দিক থেকেও আমার মনে হয় যে অর্থনৈতিক একটা নতুন দ্বার উন্মোচন হবে। কিছু কিছু নতুন জায়গায় বাংলাদেশ সহযোগিতা চেয়েছে, এই কথা আমরা শুনেছি। জয়েন্ট স্টেটমেন্ট গুলো পরিষ্কারভাবে আসলে হয়তো আমরা আরো ভালোভাবে জানতে পারবো। জি, জনাব তৌফিকুল ইসলাম খান, আপনাকে অনেক ধন্যবাদ বিষয়গুলো বিস্তারিতভাবে তুলে ধরার জন্য। দক্ষিণ এশিয়ায় আঞ্চলিক সহযোগিতায় সার্ককে পুনরুজ্জীবিত করার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বুধবার নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সঙ্গে সাক্ষাতে এই আহ্বান জানান তিনি। বৈঠকে দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারে গুরুত্ব দেওয়া হয়। এ সময় সার্ককে পুনরুজ্জীবিত করতে পূর্ণ সমর্থনের প্রতিশ্রুতি এবং বিভিন্ন পরামর্শ দেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়াতে বাংলাদেশ ও পাকিস্তানের সম্পর্কের ক্ষেত্রে নতুন অধ্যায় উন্মোচনের আহ্বান জানান শাহবাজ শরীফ। বাংলাদেশের টেক্সটাইল ও চামড়া খাতে বিনিয়োগে নিজ দেশের আগ্রহ তুলে ধরেন তিনি। অনেক সরকারি চিকিৎসক রাজনৈতিক দলের পদে রয়েছেন, একে আইনের লঙ্ঘন বলছেন বিশেষজ্ঞরা। তাদের অভিযোগ, ব্যক্তিগত সুবিধা আদায় করতেই চিকিৎসকদের দলীয় লেজুর বৃত্তি, এতে বঞ্চিত হচ্ছেন অনেক যোগ্য ব্যক্তি, ক্ষতিগ্রস্ত হচ্ছে স্বাস্থ্য খাত। সেবার মান বাড়াতে স্বাস্থ্যকর্মীদের দলীয় রাজনীতি বন্ধ করার তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা। বিএনপি, আওয়ামী লীগ ও জামায়াতপন্থী চিকিৎসকদের সংগঠন ড্যাব, সাচিব ও এনডিএফ ৩০ বছরের বেশি সময় ধরে সক্রিয় এই সংগঠনগুলো। অভিযোগ আছে, যখন যে দল ক্ষমতায় আসে তখন সেই দলের সংগঠন নিয়ন্ত্রণ করে স্বাস্থ্য খাত। তারা চাকরি, পদায়ন, পদোন্নতি সহ নানা সুযোগ সুবিধা বাগিয়ে নেয়। যোগ্যতায় পিছিয়ে থাকলেও দলীয় পরিচয়ে অনেকে গুরুত্বপূর্ণ পদ পান। ভোগান্তিতে পড়েন কোনো দল না করা চিকিৎসকেরা। তার যে পজিশনে যাওয়ার কথা বা যেখানে পোস্টিংটা পাওয়ার কথা বা যে সুবিধাটা পাওয়ার কথা, যদি মেরিটের ভিত্তিতে যেত, যদি এই দলীয় লেজুর ভিত্তিকতাকে কনসিডার না করা হতো, তাহলে সে হয়তো সেখানে যেতে পারতো না। তার হয়তো আলটিমেট কেসটা গেইন হচ্ছে পার্সোনালি, কিন্তু প্রফেশনটা ধ্বংস হয়ে যাচ্ছে এবং এখান থেকে মানুষ, জাতি কোনো সুবিধা পাচ্ছে না। সরকারি চিকিৎসক হয়েও অনেকে শুধু সংগঠন নয়, মূল রাজনৈতিক দলেরও পদে রয়েছেন। অথচ আইনে স্পষ্ট বলা আছে, সরকারি কর্মচারীরা কোনো রাজনৈতিক দল বা অঙ্গ সংগঠনের সদস্য হতে পারবেন না। এখানকার কাজ করে পরবর্তীকালে তারা এমপি, মন্ত্রী হওয়ারও একটা চেষ্টা করে। সুতরাং এটা কোনো সুস্থ ধারাবাহিকতা না। পেশাজীবী যদি পেশাজীবীর বাইরে সে রাজনীতিবিদ হয়ে দাঁড়িয়ে, দি রোড ইজ ওপেন ফর দেম। সরকারি চাকুরি করে সেখানে আপনারা প্রিভিলেজ নেওয়ার জন্য দলবাজি হবেন, এটা আমরা আশা করি না, সেটা সুস্থ স্বাভাবিকও না।
চিকিৎসকদের পেশাভিত্তিক সংগঠন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন BMA রাজনৈতিক সংগঠনগুলো শক্তিশালী হওয়ায় BMA এখন প্রায় অকার্যকর। হাসান মিসবাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মানিকগঞ্জের শিবালয়ে গার্মেন্টস কর্মীবাহী বাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষে নিহত হয়েছেন 3 নারী শ্রমিক। আহত হয়েছেন অন্তত 10 জন। সকালে ঢাকা আরিচা মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। হাইওয়ে পুলিশ জানায় সকালে গার্মেন্টস কর্মীবাহী বাসটি মানিকগঞ্জে যাচ্ছিল। পথে ঢাকা আরিচা মহাসড়কের বোয়ালি ব্রিজ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সঙ্গে ওই বাসের সংঘর্ষ হয়। এতে বাসের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলে মারা যান 2 জন। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে মারা যান আরও একজন। গার্মেন্টস শ্রমিক বহনকারী বাসটি মানিকগঞ্জ তারাসীমা গার্মেন্টসের দিকে যাচ্ছে। অপরদিকে একটি ছোট ছোট পাথর ভর্তি ট্রাক, এটা আরিচাগামী যাওয়ার পথে এই বাসের ডান পাশে ধাক্কা দিয়ে ডান পাশে খাদে পড়ে যায়। দ্রুতগতির তো একটা কারণ থাকতে পারে, আর বৃষ্টি, স্বেচ্ছাতের রাস্তা, আপনারা জানেন যে কালকে থেকে বৃষ্টি হচ্ছে। তদন্ত প্রতিবেদন ও আলামত না আসায় বরিশাল সাইবার ট্রাইব্যুনালে ঝুলে আছে 232টি মামলা। আসামিকে হয়রানি করতে কখনো বাদীরাও মামলা বিলম্ব করে বলে অভিযোগ আছে। এদিকে আইনজীবীরা বলছেন সাইবার আইনের সঠিক ব্যবহার হচ্ছে না। এই আইনে অনেক মামলা হচ্ছে হয়রানির জন্য। বরিশাল সাইবার ট্রাইব্যুনালে সাবেক প্রধানমন্ত্রী জনপ্রতিনিধিদের বিরুদ্ধে অপপ্রচার রটানোর অভিযোগে 70টি মামলা বিচারের অপেক্ষায়। সাংবাদিকের বিরুদ্ধে সাংবাদিকের মামলা আছে 26টি। সব মিলিয়ে মামলা 232টি। আসামিদের অভিযোগ তারা হয়রানির শিকার। বাদী এবং সাক্ষীরা কেউই জানে না আজ আমাদের নামে যে মামলা। আমরা তাদের সাথে যোগাযোগ করছি, তারা বলছে আমরা জানি না আপনাদের নামে মামলা। আমার ভাইয়ের ফেসবুক আইডিতে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবি শেয়ার। আসলে ফরেনসিক রিপোর্টে এরকমের কোনো ছবি তারা দেখাইতে পারে নাই। সাংবাদিকদের দমনের জন্য বিগত সরকার যে একটি আইন তৈরি করেছিল, ডিজিটাল নিরাপত্তা আইন। আইনজীবীরা বলছেন এসব মামলার বেশিরভাগ ঝুলে আছে তদন্ত প্রতিবেদন ও আলামত না আসার কারণে। বাদীরাও মামলা বিলম্ব করে। মিথ্যা মামলা প্রমাণ হলে বাদীর শাস্তির বিধান কার্যকর চান আইনজীবীরা। মোকদ্দমাটিতে যখন তদন্তে যায়, তদন্তের এক পর্যায়ে মোকদ্দমার আলামত অর্থাৎ ডিভাইসগুলো ফরেনসিক রিপোর্টের জন্য ঢাকা সিআইডি বা অন্য তদন্তকারী সংস্থার কাছে যায়। সেইখানে তদন্ত ফরেনসিক রিপোর্ট আসতে সবচেয়ে দেরি হয়। সাইবার একটা যে উদ্দেশ্যে করা হয়েছে ঠিক আইনের সঠিক বাস্তবায়ন না হইয়া এটা একটা মানুষের হয়রানিমূলক কাজে পরিণত হয়েছে। সাইবার ট্রাইব্যুনালে গতি ও স্বচ্ছতা আনতে নতুন আইন কমিশনের উদ্যোগ দেখতে চায় বরিশাল আইনজীবী সমিতি। সাইবার ট্রাইব্যুনালের যে ধারা বিগত 2বারই সংশোধন হয়েছে। প্রথমবার তো যে আসছিল সাইবার ট্রাইব্যুনালে, পরে সংশোধন হয়েছে, কিন্তু বর্তমান প্রেক্ষাপটে আরও সংশোধন হবে, আর হওয়ারই সম্ভাবনা বেশি। বরিশাল আইনজীবী সমিতির মতে প্রেস কাউন্সিল থাকায় সাংবাদিকদের বিরুদ্ধে অভিযোগগুলো সাইবার ট্রাইব্যুনাল থেকে সরিয়ে নেওয়া যেতে পারে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। টাঙ্গাইলের মধুপুর বনাঞ্চলের 40 ভাগ এখন প্রভাবশালীদের দখলে। কেটে নেওয়া হয়েছে অনেক শাল গাছ। সেখানে আবাদ হচ্ছে নানা ধরনের ফল ও ফসল। দখল কাজে অনেক বন বিভাগের কর্মী জড়িত বলে অভিযোগ স্থানীয়দের। দখলদারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস বিভাগীয় বন কর্মকর্তার। মধুপুর ফুলবাগচালার এই জায়গাতে গেল বছরও ছিল গজারির বন, কিন্তু এখন এই জায়গাতে গাছ কেটে চাষ হচ্ছে ফলের। ফুলবাগচালা ছাড়াও টুক্করচালা বাইত, দীঘল বাইত সহ বিভিন্ন এলাকায় বনের জায়গা দখল করে করা হচ্ছে এমন নানা রকম ফলের চাষ। স্থানীয়দের অভিযোগ বন কর্মকর্তাদের যোগসাজশে অবৈধভাবে লিজ নিয়ে স্থানীয় প্রভাবশালীরা উজাড় করছে গাছ। এখানে বন ছিল, তারপরে এখন আস্তে আস্তে সাপ টাপ করে এখন জঙ্গল সাপ করে এখন আবার কলার চাষ করতেছে। বন বিভাগ এটা পলট করে দিছে। 75 হেক্টর জায়গা আছে বন বিভাগের মাঝখানে, এটা পলট করে দিছে। যারা লিজ নিছে তারা এই করে দিছে গাছটা মারার নিগা। বন দখল বন্ধে নিজেদের ব্যর্থতার দায় স্বীকার বিভাগীয় বন কর্মকর্তার। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস তার। আমরা নিয়মিত বাধা দেই, আইনগত ব্যবস্থা নেই, তারপরেও আমরা পারছি না।
সেই জন্য বললাম যে পরিবর্তিত পরিস্থিতিতে আমরা স্থানীয় সকলের সহযোগিতা নিয়ে আমরা এটা পুনরুদ্ধারে সচেষ্ট থাকব। দেশের তৃতীয় বৃহত্তম মধুপুর বনাঞ্চলের আয়তন ৪৫,০০০ একর। এর মধ্যে দখল হয়ে গেছে প্রায় ১৯,০০০ একর বনভূমি। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। খুলনায় বন্ধ ৫টি পাটকলের ১৫,০০০ শ্রমিক মানবেতর জীবনযাপন করছেন। মিলগুলো চালুর দাবিতে নানা কর্মসূচিও পালন করছেন শ্রমিকরা। দাবি আদায় না হলে রাজপথে নামার ঘোষণা দিয়েছেন তারা। বন্ধ আলিম জুট মিল ছাড়া বাকি ৪টি চালুর প্রক্রিয়ায় রয়েছে বলে জানিয়েছে বিজেএমসি। ২০২০ সালে লোকসানের মুখে খুলনা অঞ্চলের ৯টি রাষ্ট্রায়ত্ত পাটকল বন্ধ হয়ে যায়। চলতি বছরের ফেব্রুয়ারিতে পরীক্ষামূলক উৎপাদন শুরু করে যশোরের কার্পেটিং ও খুলনার ইস্টার্ন জুট মিল। আর গত বছরের ডিসেম্বর থেকে চালু হয় দৌলতপুর জুট মিল ও যশোরের জেজাই জুট মিল। বাকি 5টি খালিশপুর আলিম, ক্রিসেন্ট, প্লাটিনাম, এস্টার মিল এখনও চালু হয়নি। চাকরি না থাকায় মানবেতর জীবনযাপন করছেন বন্ধ মিলের শ্রমিকরা। শ্রমিক এবং পাট হলে মিলগুলো চালু হয়। যাদের বয়স আছে, কর্মসংস্থানে এখনও নিয়ম অনুযায়ী সুযোগ আছে, তারা আমাদের ঢুকবে এবং পর্যায়ক্রমে এই মিলটা চালু করা হোক। মেকানিক্যাল ডিপার্টমেন্টে কাজ করতাম, ইঞ্জিনিয়ার বলতো আমাদের, সেই জায়গায় আমাদের এখন বলে রিক্সাওয়ালা। এদিকে বন্ধ মিল চালুর দাবিতে বিভিন্ন কর্মসূচি পালন করেন শ্রমিকরা। দাবি আদায় না হলে রাজপথে কর্মসূচির কথা ভাবছেন নেতারা। বিভিন্ন অঞ্চলের সাধারণ শ্রমিকদের নিয়ে বসে নেতৃবৃন্দ আমরা বিভিন্ন কর্মসূচি, মানববন্ধন, মিছিল এবং বিভিন্ন মিটিংয়ের জন্য আমরা কর্মসূচি দেওয়ার জন্য আমরা পরিকল্পনা করতেছি। বিজেএমসি বলছে বন্ধ আলিম জুট মিলের নামে মামলা রয়েছে, বাকি 4টি মিল চালুর প্রক্রিয়ায় রয়েছে। মামলার কারণে আমরা টেন্ডারে যেতে পারছি না, সেটা হলো আলিম জুট মিল। আর বাকি 4টা 2-3বার টেন্ডার হয়েছে, এর মধ্যে খালিশপুর এবং কিচেন যাওয়ার প্রক্রিয়াধীন ছিল। এখন বর্তমানে পরিস্থিতির কারণে এটা হয়তো এখনো বলা যাচ্ছে না কি হবে। 5টি মিলে স্থায়ী অস্থায়ী মিলে শ্রমিক আছেন 15,000। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। টানা বৃষ্টিতে খুলনা, মেহেরপুর সহ দেশের বিভিন্ন জায়গায় দেখা দিয়েছে জলাবদ্ধতা। শহরের নিম্নাঞ্চলের সড়ক তলিয়ে আছে, এতে দুর্ভোগে পড়েছে সাধারণ মানুষ। কুষ্টিয়ার কুমারখালীতে সর্বোচ্চ 104 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। সকাল থেকে দেশের বিভিন্ন স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে। খুলনায় বৃহস্পতিবার সকাল 6টা পর্যন্ত 56 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। নগরীর রয়্যাল মোড়, দোলখাল সহ বিভিন্ন এলাকায় দেখা দেয় জলাবদ্ধতা। এতে চরম দুর্ভোগে পড়েন সাধারণ মানুষ। বৃষ্টিতে ভিজে পুরে গাড়ি চালাতে সমস্যা হয়, ঠান্ডা লাগে, জ্বর হয়, তারপরে প্যাসেঞ্জার কম হয়। কাজ কাম নাই 2-3 দিন, এভাবে গরিব মানুষের দিন মজুরি কাজ কাম হচ্ছে না, খুব কষ্ট দিয়ে গেছে। টানা 2 দিনের বৃষ্টিতে মেহেরপুরের গাংনী উপজেলার নিচু এলাকাতেও সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। ডুবে গেছে সড়ক, পানিবন্দী হয়ে পড়েছে অর্ধশতাধিক পরিবার। এছাড়াও কয়েকদিনের বৃষ্টিতে চাঁদপুর শহরেও জলাবদ্ধতা দেখা দেয়। ঘরের সঞ্চিত পানি, বাড়িতে কাদা, আমি বাড়াইতে পারিনি পানির জন্য। পানি বাড়ানোর কোনো জায়গা নাই, রাস্তায় আধাটু পানি, কোনো নিষ্কাশনের কোনো ব্যবস্থা বিধায় নাই। টাঙ্গাইল ও ঝিনাইদহে টানা বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন। শহরে বেশ কিছু সড়ক পানির নিচে তলিয়ে গেছে। কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর কিছুটা উত্তাল রয়েছে। নদ নদীর পানির উচ্চতা স্বাভাবিকের চেয়ে কিছুটা বৃদ্ধি পেয়েছে। পায়রা সহ দেশের সমুদ্র বন্দরকে 3 নম্বর স্থানীয় সংকেত দেখাতে বলা হয়েছে। তানজিল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। জলাবদ্ধতা সহ আবহাওয়া পরিস্থিতির বিস্তারিত জানাতে এই মুহূর্তে খুলনা থেকে যোগ দিয়েছেন সহকর্মী অভিজিৎ পাল। অভিজিৎ পাল, আমরা তো প্রতিবেদনেও দেখছিলাম যে সকাল থেকে 56 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে খুলনায়, সেই সাথে কিন্তু জলাবদ্ধতা দেখা দিয়েছে বেশিরভাগ এলাকায়। সর্বশেষ পরিস্থিতি কেমন সেখানকার? বুধবার সকাল 6টা থেকে বৃহস্পতিবার সকাল 6টা পর্যন্ত 56 মিলিমিটার বৃষ্টি হয়েছে খুলনাতে। আর আজকে সকাল 6টা থেকে দুপুর 12টা পর্যন্ত 19 মিলিমিটার বৃষ্টি হয়েছে, যার মধ্যে সকাল 6টা থেকে সকাল 9টা পর্যন্ত আসলে 0.2 মিলিমিটার বৃষ্টি হয়েছে। 9টার পর থেকেই মূলত আসলে বৃষ্টির পরিমাণটা বৃদ্ধি পেয়েছে এবং দুপুর 12টা পর্যন্ত সেই বৃষ্টি 19 মিলিমিটার পর্যন্ত হয়েছে। এখনো খুলনাতে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। আমরা এখন খুলনার রয়্যাল মোড়ে আছি। আপনি দেখতে পাচ্ছেন যে রয়্যাল মোড়ে সেই মানে বৃষ্টি হলেই যেটা হয় যে পানিতে তলিয়ে যায়, সেই একই অবস্থায় রয়্যাল মোড় তলিয়ে গিয়েছে এবং তার অবশ্য যদিও বৃষ্টির পরিমাণ সকাল থেকে একটু
কম থাকার কারণে পানির পরিমাণটা কিছুটা কম রয়েছে। রয়্যাল মোড়ের একটি অংশে আমরা দেখতে পাচ্ছি যে সেখানে ঢালু থাকার কারণে সেই জায়গাটাতে পানি রয়েছে। তবে শুধুমাত্র রয়্যাল মোড় নয়, নগরীর যে সমস্ত অলি এবং পাড়া মহল্লাগুলো রয়েছে, যেমন দোলখোলা মোড় রয়েছে, বয়রা মোড় রয়েছে, মুজগুন্ডির মোড় রয়েছে, রায়ের মোড় এলাকা রয়েছে, এই সমস্ত এলাকাগুলোতে আসলে অল্প বৃষ্টিতেই পানিতে তলিয়ে যায় এবং এখানকার মানুষকে আসলে প্রচুর পরিমাণে দুর্ভোগে ভোগ করতে হয়। সাধারণত দুপুরবেলা স্বাভাবিক সময়ে খুলনাতে যে পরিমাণ যানবাহন চলাচল করে বা কর্মব্যস্ত মানুষ দেখা যায়, সেই পরিমাণ মানুষ আজকে সকাল থেকেই কিন্তু দেখা যায়নি। এবং আমরা যখন এখানে এসে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেছি, তারা বলছেন যে তাদের যে ইঞ্জিন চালিত যে রিক্সা এবং যে সিএনজি গুলো রয়েছে সেগুলো আসলে এই পানিতে নষ্ট হয়ে যাচ্ছে এবং যার কারণে এই নিম্ন আয়ের মানুষদেরকে অনেকটাই বিপাকে পড়তে হচ্ছে। একই রকম অবস্থা কিন্তু হচ্ছে আপনার যারা অন্যান্য যারা নিম্ন আয়ের মানুষ আছেন, খেটে খাওয়া মানুষ আছেন, তাদেরকেও বিপাকে পড়তে হচ্ছে। আর সাধারণ মানুষ বলছে যে নগরীর যে ড্রেনেজ ব্যবস্থা আছে, ড্রেনেজ ব্যবস্থার উন্নতি না হওয়ার কারণেই আসলে স্বল্প বৃষ্টিতেই এই জলাবদ্ধতা তৈরি হচ্ছে এবং ভোগান্তিতে পড়তে হচ্ছে। জানাচ্ছিলেন সহকর্মী অভিজিৎ পাল। সকাল থেকে রাজধানীতে ভারী বৃষ্টিপাতে ভোগান্তিতে পড়েছেন নগরবাসী। বৃষ্টির কারণে যানবাহন সংকটে বাড়তি ভাড়ায় গন্তব্যে যাচ্ছেন যাত্রীরা। আজও দেশের ৮ বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অফিস। মৌসুমী বায়ু সক্রিয় থাকায় এই বৃষ্টিপাত হচ্ছে। তবে আগামীকাল থেকে বৃষ্টি কমে আসতে পারে। এরপর তাপমাত্রা কিছুটা বাড়ার সম্ভাবনা রয়েছে। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগে আরও কয়েকদিন ভারী বৃষ্টি অব্যাহত থাকতে পারে। ভোর ৬টা পর্যন্ত গত ২৪ ঘন্টায় সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে কুমারখালীতে ১০৪ মিলিমিটার। লঘুচাপের প্রভাবে সমুদ্র বন্দরগুলোকে ৩ নম্বর এবং নদী বন্দরকে ১ নম্বর স্থানীয় সতর্ক সংকেত জারি করা হয়েছে। এদিকে ভারী বৃষ্টির কারণে দেশের ৬ বিভাগে নদ নদীর পানি বাড়তে পারে। একই কারণে আগামী ৩ দিন তিস্তা অববাহিকার নিম্নাঞ্চল ও চরাঞ্চল প্লাবিত হওয়ার আভাস দিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। উত্তরবঙ্গ, বিশেষ করে রংপুর বিভাগ, ময়মনসিংহ বিভাগ এবং রাজশাহী বিভাগ, এসব অঞ্চলে বৃষ্টি হয়তো আগামীকালও কোনো কোনো অঞ্চলে থাকবে। তবে গতকাল এবং আজ যে ধারায় বৃষ্টি হচ্ছে, এই ধরনের বৃষ্টিপাত আপাতত আগামীকাল থেকে কমে যাবে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের বিরুদ্ধে অরিয়ন গ্রুপের মানহানির মামলার প্রতিবাদে মানববন্ধন করেছেন সাংবাদিক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। মামলা প্রত্যাহার সহ দুর্নীতির সঙ্গে সংশ্লিষ্টদের বিচার দাবি করেন তারা। প্রেসক্লাবে আয়োজিত মানববন্ধনের সাংবাদিকরা বলেন, অরিয়ন গ্রুপ মানহানির মামলা দিয়ে স্বাধীন গণমাধ্যম ও সাংবাদিকদের কণ্ঠ রোধ করতে চায়। অন্তর্বর্তী সরকারের এই সংস্কার প্রক্রিয়ার সময়ও সাংবাদিকদের কণ্ঠ রোধ করতে কেন মামলা হলো, এমন প্রশ্ন তোলেন সাংবাদিকরা। দুর্নীতির খবর প্রচারে গণমাধ্যমের স্বাধীনতা চাই বলে মানববন্ধনে জোর দাবি জানান সাংবাদিকরা। সম্প্রতি অরিয়ন গ্রুপের বিদ্যুৎ কেন্দ্র ও গুলিস্তান যাত্রাবাড়ি ফ্লাইওভারের দুর্নীতির খবর প্রকাশ করায় ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন ও দেশ টিভির বিরুদ্ধে আলাদাভাবে ৫০০ কোটি টাকা করে ২টি মামলা করে প্রতিষ্ঠানটি। একেবারে তথ্যবহুল এবং উপযুক্ত প্রমাণ উপস্থাপন করেই টেলিভিশনে সংবাদ প্রচার করা হয়েছে। গণমাধ্যম কর্মীরা, আমার সহকর্মী যারা আছেন, আপনারা সবসময় আমাদের পাশে থাকেন এবং সত্য বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের ক্ষেত্রে আগামীতেও থাকবেন। গণমাধ্যমকে মামলা, হামলা, কোন রকম বাধা সৃষ্টি করে রুখে দেওয়া যাবে না। যারা প্রভাবশালী আছেন, অন্যান্য গণমাধ্যমকে আমি বলবো, আপনারা এগিয়ে আসুন। যারা প্রভাবশালী আছেন তাদের বিরুদ্ধে সমস্যরে একসাথে হতে হবে। আমরা জার্নালিজমের যত ইথিক্স আছে, সব ইথিক্স মেনটেন করে আমরা এই রিপোর্ট করেছি। এরপরও এই ধরনের মামলা এই সময়ে, এটা তো আর আগের সময় না, এই সময়ে এই ধরনের মামলা খুবই নিন্দনীয়। এটা একটা বড় উদ্দেশ্য হচ্ছে যখন সংবাদকর্মীরা যেন উৎসাহ হারিয়ে ফেলেন সংবাদ করবার ক্ষেত্রে, সেটা যেন না হয় আমরা বলতে চাই। আমরা চাই এমন একটি বাংলাদেশ, সকল সংবাদ মাধ্যমের কর্মীদের জন্য আমরা একটা সুরক্ষা চাই। সেই সুরক্ষাটা কি? সরকার এমন একটা ব্যবস্থা করুক যে কোনো ব্যক্তি সংক্ষিপ্ত বললে যেন প্রথমে প্রেস কাউন্সিলে যেতে হবে। সাভারের আশুলিয়া শিল্পাঞ্চলে শান্তিপূর্ণভাবে কাজে যোগ দিয়েছেন শ্রমিকরা। তবে নিরাপত্তাজনিত কারণে বন্ধ রয়েছে 17টি কারখানা। শিল্প পুলিশ জানায়, সকাল থেকে শিল্পাঞ্চলের প্রায় সব কারখানা উৎপাদন শুরু করেছে। উপস্থিতিও রয়েছে স্বাভাবিক দিনের মতো। কোথাও কোনো শ্রমিক অসন্তোষের খবর পাওয়া যায়নি। এদিকে গাজীপুরের সব কারখানায় কাজে যোগ দিয়েছেন শ্রমিকরা। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থায় রয়েছেন। অব্যাহত রয়েছে সেনা টহলও। ভারী বৃষ্টিতে বিপর্যস্ত ভারতের মুম্বাই। সেখানে এরই মধ্যে 5 জনের মৃত্যু হয়েছে।
আজ মুম্বাইয়ের সব স্কুল কলেজ বন্ধ রাখার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। বুধবার সন্ধ্যা থেকে ভারী বৃষ্টি শুরু হলে এক পর্যায়ে রাস্তাঘাটে জলাবদ্ধতা দেখা দেয়। এতে তীব্র যানজট দেখা দেয় শহরটিতে। এতে ব্যাপক দুর্ভোগে পড়ে সাধারণ মানুষ। ভারী বৃষ্টির কারণে বিমান চলাচলও ব্যাহত হয়েছে। প্লাবিত হয়েছে মুম্বাইয়ের একাধিক রেল লাইন, ফলে ট্রেন চলাচলও ব্যাহত হচ্ছে। প্রয়োজন ছাড়া বাসিন্দাদের বাইরে বের না হওয়ার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ। আজও ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া বিভাগ। শেষ করছে আজকের বিরতিহীন সংবাদ দুপুর। ধন্যবাদ সবাইকে।